সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা বয়স, মুদ্রা, চোর ও পুলিশ, কামান বা বন্দুকের গুলি ছোড়া এবং বাদর ও বাঁশ এবং গাছ সংক্রান্ত গুরুত্বপূর্ণ 100% কমনযোগ্য অঙ্ক নিয়ে আলোচনা করব পরবর্তী পরীক্ষাগুলিতে আসার মতো। তো একদম জলের মতো করে শর্ট ট্রিক্সের মাধ্যমে অঙ্কগুলিকে শেখানো হবে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি প্রথম অঙ্ক। তো প্রথম অঙ্কে বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। যদি 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? তো খুব সিম্পল, অঙ্কটি আমরা এইভাবে করে নেব। তো প্রথমে আমরা পিতার বয়সের আমরা দেখব যে কত 3, কারণ 3 গুণ ধরবো পুত্রের বয়সে। পুত্রের বয়স যদি 1 হয় তাহলে পিতার বয়স হবে 3। এবার এদের দুজনের বয়সের অনুপাতটাকে আমরা সমষ্টি করে নেব, 3 + 1 4। এবার বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 60 বছর, প্লাস আমরা করে নেব 20। কেন? কারণ 10 বছর পর পিতা ও পুত্রের বয়সের কথা বলছে। 10 বছর পরে পিতার 10 বছর পুত্রের 10 বছর, টোটাল 20। তো 60 + 20, নিচে এই যে অনুপাতগুলিকে সমষ্টি করলাম সেটা 4। তো এটাকে কাটাকাটি করলে দাঁড়াবে 20। এবার এই 20-র সাথে 20টা বেরোলো পুত্রের বয়স, তো 20-র সাথে 3 গুণ করতে হবে, কারণ পিতার বয়স পুত্রের বয়সের বলেছে 3 গুণ। তাহলে 3 গুণ করলে আমাদের দাঁড়াচ্ছে 60 বছর। এবার এই 60 থেকে 10 মাইনাস করতে হবে, কারণ আমাদেরকে 10 বছর আগের বয়স বের করতে হচ্ছে, অর্থাৎ বর্তমান বয়সটা বের করছে। 10 বছর পরের বয়স কিন্তু আমরা বের করছি না। তাহলে 10 বছর আগে, অর্থাৎ 60 - 10, 50 বছর হচ্ছে পিতার বর্তমান বয়স। সেকেন্ড অঙ্কে বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? তো খুব ইজি অঙ্ক, দেখে নিচ্ছি। তো বলেছে 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, অর্থাৎ আমরা পুত্রের বয়স কত ধরবো? 1, এবং পিতার বয়স ধরবো 3 গুণ। এইবার এদের বয়সের আমরা সমষ্টিটা দেখে নিচ্ছি। বর্তমানে যদি দেখি, তো বর্তমানে বলেছে এদের বয়সের সমষ্টি 70 বছর। দেখে নিলাম 70। আচ্ছা, মাইনাস করে দেবো এখান থেকে 5 বছর করে, কারণ বলেছে যে 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়স দুজনের থেকেই 5 মাইনাস হবে, আর এর সাথে সমষ্টিটা আমরা কাটাকাটি করে নেব। তো এটি কাটাকাটি করলে দাঁড়াবে 15। আচ্ছা, এটা বেরোলো হচ্ছে পুত্রের বয়স। এইবার পুত্রের বয়সের সঙ্গে পিতার বয়স কত বলেছে? যে 3 গুণ বেশি। তাহলে পুত্রের বয়স 15, এর সাথে 3 আমরা মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে 45 বছর। আচ্ছা, এবার আমাদেরকে কিন্তু বের করতে হচ্ছে পিতার বর্তমান বয়স, অতএব 5 বছর পরের বয়স। তো 45 + 5 কত? পিতার বর্তমান বয়স হচ্ছে 50 বছর। খুব ইজি অঙ্ক। পরের অঙ্কে বলা আছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 46 বছর। 4 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ ছিল, তবে পুত্রের বর্তমান বয়স কত? খুব ইজি অঙ্ক, এটাও দেখে নিচ্ছি। অতএব 4 বছর পরে বলা আছে, দেখো 4 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাতটা দেওয়া আছে। 4 বছর পর যদি পুত্রের বয়স আমি যদি ধরি 1, তাহলে পিতার বয়স আমাকে 2 ধরতে হবে। এটি ধরে করব। পুত্রের বয়স হচ্ছে 1, পিতার বয়স দ্বিগুণ অর্থাৎ 2। এদের বয়সের অনুপাতটাকে আমরা সমষ্টি করে নিচ্ছি, 2 + 1 হচ্ছে 3। আচ্ছা, এবার আমাদেরকে বর্তমানে কত বলা আছে বয়স? বর্তমানে বলা আছে এদের বয়সের সমষ্টি 46 বছর। তো লিখে নিলাম বর্তমানে এদের বয়সের সমষ্টি হচ্ছে 46 বছর। আচ্ছা, এইবার 46 + 4 + 4, কারণ আমরা 4 বছর পরে পিতার ও পুত্রের বয়সের যেটা আমরা বের করছি। তো 4 বছর পরে যদি বের করি, পিতার 4 পুত্রের 4, এবার হচ্ছে কাটাকাটি করলে দাঁড়াবে 54 উপরে নিচে 3। আচ্ছা, এটাকে কাটাকাটি করে 3 × 18 = 54। তো 18 বছর এটি বেরিয়ে গেল আমাদের পুত্রের বয়স। আচ্ছা, এবার বর্তমানে আমরা পুত্রের বয়সটা যদি বের করতে যাই, তাহলে বর্তমানে অর্থাৎ 4 বছর আগের বয়স বের করতে হবে। তাহলে 18 - 4, 18 - 4 কত হবে? 14। তাহলে পুত্রের বর্তমান বয়সটা আমাদের কত বের হয়ে গেল? 18 - 4, বর্তমান বয়স হচ্ছে 14 বা 14 বছর হচ্ছে পুত্রের বয়স। খুব ইজি অঙ্ক। পরের অঙ্ক চলে যাব। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ। 8 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? তো ডিরেক্টলি চলে যাচ্ছি। তো আমরা এখানে দেখবো, দেখো যে বর্তমানে পিতার বয়স কত? বর্তমানে পিতা ও পুত্রের বয়স বলা আছে বর্তমানে পিতার বয়স হচ্ছে 5 গুণ পুত্রের বয়সের তুলনায়, তাহলে পুত্র 1, পিতা 5। আচ্ছা, এইবার আমাদেরকে 8 বছর পরের হিসাবটাও কিন্তু দেওয়া আছে। 8 বছর পরে কি বলা আছে? 8 বছর পরে পিতা এবং পুত্রের বয়স দেওয়া আছে। পিতার বয়স হবে
3 গুণ পুত্রের বয়সের থেকে। তাহলে 8 বছর পর পিতার বয়স দাঁড়াবে 3 গুণ, পুত্রের তাহলে অবভিয়াসলি 1। আচ্ছা, এইবার আমরা এটাকে ইকুয়েশনের মাধ্যমে নিয়ে আসবো। পিতার বয়সটাকে ধরবো 5x প্লাস 8, কারণ 5x প্লাস 8 অর্থাৎ 8 বছর পরে তার বয়সটা বের করবো। আর পুত্রের বয়স দেখবো x ধরবো পুত্রের বয়স প্লাস 8 বছর পর। কি হচ্ছে দেখো, পিতার বয়সটা 5x প্লাস 8 বছর পরে দাঁড়াচ্ছে 3 গুণ, আর পুত্রের বয়স তো x প্লাস 8 অর্থাৎ 8 বছর পরে দাঁড়াচ্ছে 1, যা দেওয়া আছে। আচ্ছা, এবার 5x প্লাস 8কে যদি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 5x প্লাস 8ই হবে। ওদিকে উপরে 3 এর সাথে যদি x প্লাস 8কে মাল্টিপ্লাই করি তাহলে 3x প্লাস 24। আচ্ছা, এইভাবে এক্সগুলোকে এবার আগে নিয়ে চলে আসবো আমরা। 5x তো এদিকে আছেই, এবং ওদিককার 3xকে মাইনাস করে এদিকে নিয়ে আসবো, মাইনাস 3x ইকুয়ালস টু দেবো 24 রয়েছে। এদিককার প্লাস 8কে আমরা ওদিকে মাইনাস 8 করে নিয়ে যাব। আচ্ছা, এইবার 5x থেকে 3x চলে গেলে 2x ইকুয়ালস টু 24 থেকে 8 চলে গেলে 16। তাহলে x ইকুয়ালস টু, তাহলে 16 আর এই 2টা ডিভাইড হয়ে নিচে নেমে যাবে। সিম্পল, 2 1 2, 2 8 16। তাহলে x এর ভ্যালু বেরিয়ে গেল কত, 8। অর্থাৎ এখানে পুত্রের বয়সটা বের হলো 8। এবার যেহেতু পুত্রের বয়সের 5 গুণ বলেছে পিতার বয়স, তাহলে 5x অর্থাৎ 5 আর x এর ভ্যালু 8, তাহলে 5 8 40। তাহলে এখানে কিন্তু বের হয়ে গেল পিতার বর্তমান বয়স। খুব সিম্পল। পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্কে বলা আছে বর্তমানে পিতা ও পুত্রের বয়সের গুণফল 300 বছর। যদি পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3:1 হয় তবে পুত্রের বর্তমান বয়স কত? দেখো, দেখে নিচ্ছি। পিতা ও পুত্রের বয়সের অনুপাত দেওয়া আছে 3:1। তাহলে লিখে নিচ্ছি পিতা পুত্র বয়সের অনুপাত 3:1, অর্থাৎ পুত্র 1 আর পিতা 3। আচ্ছা, এদের বয়সের গুণফল বলেছে, তাহলে এই অনুপাতগুলোকে আমরা কিন্তু প্লাস করব না, এগুলোকে এখন গুণ করব। 3 × 1 3। এবার যখনই গুণফল এরকম ধরনের অঙ্ক আসবে কি করব আমরা, রুট ওভার করে দেবো। বয়সের কি বলেছে গুণফল, বয়সের গুণফল হচ্ছে 300, আর নিচে হচ্ছে 3 তাদের বয়সের ওই গুণফলটা, অনুপাতের গুণফল। এটাকে যদি রুট ওভার করি তাহলে দেখো 3 1 3, 300 300, তাহলে রুট ওভার 100কে ভাঙালে 10 হয়। অতএব খুব সিম্পল অঙ্ক 10। আচ্ছা, এর সাথে আমরা 1 গুণ করব, কারণ 1টা হচ্ছে কার বয়সের অনুপাত, পুত্রের বয়সের অনুপাত। তাহলে পুত্রের বয়সের অনুপাতের সাথে গুণ করলে আমাদের বেরিয়ে গেল 10 বছর। পরের অঙ্কে বলা আছে বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। যদি 12 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয় তবে পিতার বর্তমান বয়স কত? খুব সিম্পল অঙ্ক। তাহলে এখানে কিন্তু বর্তমানে দেওয়া আছে আমাদের বয়স অনুপাতটা। বর্তমানে বলা আছে পিতার বয়স 3 গুণ, অর্থাৎ পুত্র তাহলে নিশ্চয়ই 1, পুত্র 1, পিতা তার 3 গুণ অর্থাৎ 3। আচ্ছা, এইবার আমরা 12 বছর পরের হিসাবটা বের করবো। 12 বছর পর বলা আছে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, তাহলে পিতার বয়স 2, পুত্রের বয়স 1। আচ্ছা, এবার আমরা এটাকে ইকুয়েশানে আনবো। আমরা ধরি যে পিতার বয়স 3x প্লাস 12 বছর পর কি হচ্ছে সেটা দেখব। আর পুত্রের বয়স ছিল কত, x, আর 12 বছর পর কত হচ্ছে দেখব। তাহলে 3x প্লাস 12 অর্থাৎ পিতার বয়স 12 বছর পর দাঁড়াচ্ছে 2, আর পুত্রের বয়স নিচে দেখো x প্লাস 12 12 বছর পর দাঁড়াচ্ছে 1। এবার এটাকে তো সিম্পল ইকুয়েশন, 1 থেকে 1 দিয়ে যদি উপরে 3x প্লাস 12 গুণ করি তাহলে ওটাই হচ্ছে ইকুয়ালস টু 2 দিয়ে এক্সকে করলে 2x প্লাস 12 2 24। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে আসবো, 3x মাইনাস 2x ইকুয়ালস টু 24 ওদিকে আছে প্লাস 24। তার সাথে আমরা কি করব, এই যে 12টা আছে এদিকে, তো সেটাকে মাইনাস করে নিয়ে যাব, মাইনাস 12। অর্থাৎ দেখো 3x থেকে 2x যদি চলে যায় তাহলে x ইকুয়ালস টু 24 থেকে 12 মাইনাস হয়ে গেলে হবে 12। আচ্ছা, এই তাহলে 3x পিতার বয়স, তাহলে 3, আর পুত্রের বয়সের যেহেতু 3 গুণ তাহলে পুত্রের বয়স কত বের হলো, 12। তো 3 12 36। তো পিতার বর্তমান বয়স হচ্ছে 36 বছর। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলা আছে 1 টাকা, 25 পয়সা এবং 10 পয়সার মোট 477টি মুদ্রার মূল্যের অনুপাত 7:8:12 হলে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত? খুব সিম্পলিভাবে করব। অর্থাৎ নিচের যে অনুপাতগুলো দেওয়া আছে এগুলো কিন্তু মূল্য দেওয়া আছে, অর্থাৎ টাকা দেওয়া আছে, অর্থাৎ 7 টাকা, 8 টাকা এবং 12 টাকা। তাহলে এগুলোকে আমরা কিভাবে লিখবো দেখো। অনুপাতের প্রথমেই দেওয়া আছে 7, অর্থাৎ 7 টাকা।
এবার 7 টাকার যদি 1 টাকার কয়েন কতগুলো থাকবে, 7 টাকার মধ্যে নিশ্চয়ই 7টা থাকবে, তাহলে আমরা 7 লিখে নেব। ইস্টু 8 দেওয়া আছে মানে 8 টাকা। 8 টাকার মধ্যে 25 পয়সা কটা থাকবে, 32টা থাকবে, অতএব আমরা 32 লিখে নেব। ইস্টু 12 দেওয়া আছে, 12 টাকার মধ্যে 10 পয়সা কতগুলো থাকবে, 120টা থাকবে, তাহলে আমরা 120 লিখে নেব। এইভাবে লিখে নিয়ে আমাদেরকে অঙ্কটা করতে হবে কীভাবে দেখো। অতএব 7 টাকার মধ্যে 1 টাকার কয়েন থাকবে কটা, 7টা, ইস্টু আমাদের 8 টাকার মধ্যে 25 পয়সার কয়েন থাকবে 32টা, ইস্টু 12 টাকার মধ্যে 10 পয়সার কয়েন কটা থাকবে, 120টা লিখে নিলাম। এবার এটাকে আমরা কি করব, প্লাস করে নেব, অনুপাতগুলোকে যোগ করলে হবে 159টা। আচ্ছা, এবার আমাদেরকে কি বলা আছে দেখো, 25 পয়সার মুদ্রার সংখ্যা জানতে চাওয়া হচ্ছে। তো টোটাল মোট মুদ্রা আমরা মূল্যের অনুপাতটা লিখে নিলাম উপরে 477, নিচে 159 যেটা অনুপাতগুলিকে যোগ করে আসলো ইন্টু 32 লিখব, কারণ আমাদের বলা আছে 25 পয়সার মুদ্রার সংখ্যা কত। তো 25 পয়সার মুদ্রা দেখে নিলাম আমরা 32 হচ্ছিল, তো কাটাকাটি করলে আমাদের বেরিয়ে গেল কত, 96, অর্থাৎ 25 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে কত, 96টি। এবার যদি 1 টাকার বলতো তাহলে কী করে বের করতাম, সেম 40 যেটা ছিল উপরে, নিচে 189 ইন্টু সরি ওটা 159 হবে, ইন্টু 7 বেরিয়ে যাচ্ছে, তাহলে কত, 21। এইবারই সেম যদি আমাদেরকে 10 পয়সার সংখ্যাটা বের করতে বলতো, 10 পয়সার মুদ্রার সংখ্যাটা, তাহলে কি করতাম, 477 নিচে 159 ইন্টু 12 সরি 120 এটা বের হয়েছিল। আচ্ছা, কাটাকাটি করলে এক্ষেত্রে আমাদের চলে আসবে 360টা। তো 360টা 10 পয়সার কয়েন পেতাম। তো এই হচ্ছে টাইপ 1-এর অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছি, বলা আছে একটি বাক্সে 1 টাকার ও 50 পয়সার মোট 52টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 3:5 হলে কোন প্রকার মুদ্রা কটি করে আছে। খুব সিম্পলি করে নেবো, দেখো নিচেরগুলি তো মূল্যের অনুপাত দেওয়া আছে, অর্থাৎ 3 টাকা যদি হয় 3 টাকার মধ্যে 1 টাকার কয়েন হবে 3টা, ইস্টু 5 টাকা যদি হয় 5 টাকার মধ্যে 50 পয়সার কয়েন হবে কটা, 10টা। এগুলোকে যদি অনুপাতগুলোকে আমরা যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 13, আর টোটাল মুদ্রা কটা, 52টি মুদ্রা বলেছে, মোট 52টি মুদ্রা, আর নিচে হচ্ছে এই অনুপাতের সমষ্টি ইন্টু 3, কাটাকাটি করলে আমাদের বেড়ে গেল 12, লিখে নিলাম 12। আচ্ছা, তাহলে 12টা আমাদেরকে কি বলেছে, 12টা হচ্ছে কোন, 12টা 1 টাকার মুদ্রা আমরা পেয়ে যাব। আচ্ছা, যদি 50 পয়সার বলে, 50 পয়সার মুদ্রা কটা পাবো, তাহলে কি হবে, সেম উপরে হচ্ছে 52, নিচে অনুপাতের সমষ্টি 13 ইন্টু 10, কাটাকাটি করলে পেয়ে যাচ্ছি আমরা 40, তাহলে 40টা আমরা 50 পয়সার কয়েন পেয়ে যাব। খুব সিম্পল অঙ্ক। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা আছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 570টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 5:3:2 হলে 25 পয়সার মুদ্রা বা 25 পয়সার কয়টি মুদ্রা আছে। তো খুব সিম্পল অঙ্ক দেখে নিচ্ছি। প্রথমে আমাদের যেগুলো মূল্যের অনুপাত আছে দেখো, 5 টাকা যদি হয় 1 টাকা, তাহলে 5 টাকার মধ্যে 1 টাকা থাকবে 5টা, ইস্টু ওই তোমার 3 টাকা যদি হয় 3 টাকার মধ্যে 50 পয়সা কটা থাকবে 6টা, ইস্টু 2 টাকার মধ্যে 25 পয়সা থাকবে কটা 8টা। তো এগুলো এবার আমরা সমষ্টি করলে 19 দাঁড়াচ্ছে। আর টোটাল আমাদের মুদ্রার সংখ্যা বলা আছে 570, নিচে 19 ইন্টু 25 পয়সার সংখ্যা বের করতে বলা আছে, অর্থাৎ 6। তো এবার কাটাকাটি করলে আমাদের দাঁড়াচ্ছে কত দেখো, 30 ইন্টু 6 এদিকে হয়ে যাচ্ছে 180, তাহলে 180 180টা আমরা 25 পয়সার মুদ্রা পাবো। তো এই হচ্ছে অঙ্ক, খুব সিম্পল। পরের অঙ্কে বলা আছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 618টি মুদ্রা আছে, তাদের মূল্যের অনুপাত 13:11:17 হলে 25 পয়সার কয়টি মুদ্রা আছে। তো চলে যাচ্ছি অঙ্কে। তো এখানে মূল্যের অনুপাতের মধ্যে দেখো প্রথমে আছে 13 টাকা, তো 13 টাকার মধ্যে 1 টাকার কয়েন কটা হবে 13টা। এবার 11 টাকার মধ্যে 50 পয়সার কয়েন কটা হবে 22টা, আর 17 টাকার মধ্যে 25 পয়সার কয়েন কটা হবে 68টা। এগুলিকে এবার আমরা সমষ্টি করে নেব, সমষ্টি করলে আমাদের দাঁড়াচ্ছে 103। আচ্ছা, এবার 618 মুদ্রার সংখ্যা দেওয়া আছে নিচে, যেটা সমষ্টি বের হলো 103 ইন্টু বের করতে বলা আছে 25 পয়সার মুদ্রা, তাহলে আমাদের কত কত হবে, এই 68টা যেটা
সেটা বসিয়ে আমরা কাটাকাটি করব। কাটাকাটি করে আমাদের বের হচ্ছে সামথিং 408, হ্যাঁ 408 বেরোবে, 408। তাহলে 408টি 25 পয়সার মুদ্রা রয়েছে। তো পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলা আছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? তো ডিরেক্টলি চলে যাব অঙ্কে। এবার আমরা মুদ্রা অঙ্কের টাইপে চলে যাচ্ছি। এখানে ডিফারেন্সটা দেখো, এই যে অঙ্কটা আছে, একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সার মিলিয়ে মোট 180 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 2:3:4 হলে 50 পয়সার সংখ্যা কত? এখানে দেখো 180 টাকা দেওয়া আছে, মোট টাকা কিন্তু এখানে দেওয়া আছে। আগে কিন্তু ছিল মুদ্রার টোটাল সংখ্যাটা দেওয়া ছিল। তাহলে এখানে একটু ডিফারেন্টভাবে করতে হবে। এখানে যে তাদের সংখ্যার অনুপাতগুলো দেওয়া আছে এগুলিকে কিন্তু টি ধরে করতে হবে। অর্থাৎ টি ধরলে দুটো যদি 1 টাকা হয় তাহলে কি 2 টাকা, আর 3টা যদি 50 পয়সা হয় তাহলে কত 1.5 টাকা, আর 4টা যদি 25 পয়সা হয় তাহলে কত 1 টাকা। এবার এগুলোকে সমষ্টি করলে আমাদের কত দাঁড়াচ্ছে 4, আচ্ছা 4.5 দাঁড়াবে, ঠিক আছে 4.5 টাকা। আচ্ছা এবার দেখো আমাদের টোটাল টাকা কত দেওয়া আছে 180, 180টা উপরে লিখে নেব, নিচে আমাদের যে এই সমষ্টিটা বেরোলো 4.5 সেটা, আর উপরে টোটাল টাকাটা। আচ্ছা পয়েন্ট তুলে দিয়ে উপরে একটা 0 নিয়ে গেলাম, ইন্টু কত বের করতে বলা হয়েছে আমাদের 50 পয়সার সংখ্যা, তাহলে এখানে অবশ্যই 3। এবার কাটাকাটি যদি করি আমরা, উপরে 40 ইন্টু 3 হয়ে যাচ্ছে 120টি। অর্থাৎ আমাদের 50 পয়সার মুদ্রার সংখ্যা হচ্ছে 120টি। খুব সিম্পল অঙ্ক। পরেরটাতে চলে যাব। পরের অঙ্কে বলা আছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা এবং 20 পয়সা মিলিয়ে মোট 400 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 1:2:4:5 হলে 20 পয়সার সংখ্যা কত? দেখে নিচ্ছি। একটা 1 টাকা হলে কত হচ্ছে 1, আচ্ছা এবার 2টা 50 পয়সা হলে কত হবে 1 টাকা, আর 4টা যদি 25 পয়সা হয় তাহলেও 1 টাকা হবে, আর 5টা 20 পয়সা হলেও 1 টাকা হবে। এই অনুপাতগুলোকে আমরা এবার প্লাস করে নেব, কত হচ্ছে টোটাল হচ্ছে 4 টাকা। আচ্ছা এবার আমাদেরকে বের করতে হবে, এখানে দেখো উপরে হচ্ছে 400, টোটাল হচ্ছে তোমার টাকার সংখ্যা দেওয়া আছে, আর নিচে হচ্ছে সমষ্টি যেটা বের করলাম, ইন্টু কত 20 পয়সার সংখ্যা বের করতে বলা আছে, অর্থাৎ 5। কাটাকাটি করলাম, কাটাকাটি করে বেরোলো আমাদের কত 500, অর্থাৎ 500। তাহলে 20 পয়সার সংখ্যা কত 500টি। তো পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা আছে একটি বাক্সে 1 টাকা, 50 পয়সা, 25 পয়সা মিলিয়ে মোট 93.75 টাকা আছে। তাদের সংখ্যার অনুপাত 3:4:5 হলে 50 পয়সার সংখ্যা কত? তো অঙ্কে চলে যাব। সংখ্যার অনুপাত অনুযায়ী 3টা 1 টাকা হলে কত হচ্ছে 3 টাকা, 4টা 50 পয়সা হলে 2 টাকা, আর 5টা 25 পয়সা হলে কত হচ্ছে 1.5। তো এগুলোকে যদি অনুপাতগুলোকে আমরা সমষ্টি করে নিই তাহলে কত হচ্ছে 6.25 এটা। আচ্ছা এবার আমরা বের করে নেব। দেখো 50 পয়সার সংখ্যা আমরা বের করতে বলেছে, তো বের করব। নিচে তো 6.25 যেটা সমষ্টি বের করলাম, আর উপরে আমাদের দেওয়া আছে 93.75 টাকা টোটালটা, আর ইন্টু বের করতে বলা হয়েছে 50 পয়সার সংখ্যা, তাহলে 50 পয়সা মানে কত 4। আচ্ছা কাটাকাটি যদি করি পয়েন্ট তুলে দিলাম, এটা যদি আমরা 25 দিয়ে কাটাকাটি করছি, 25 হচ্ছে তোমার 625, আর 25 দিয়ে 375 উপরে। আচ্ছা আবার 25 দিয়ে গেল উপরে 15, তাহলে 15 4 আমাদের হয়ে যাচ্ছে 60টা। তাহলে এখানে 50 পয়সার সংখ্যা হচ্ছে 60টা। পরের অঙ্কে বলা আছে একটি থলিতে 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার কয়েনের অনুপাত 5:9:4। থলিতে মোট 206 টাকা রয়েছে, তবে থলিতে মোট কতগুলি কয়েন রয়েছে দেখে নিচ্ছি। এবার দেখো ওই কয়েনের অনুপাত অনুযায়ী 5টা 50 পয়সা হলে কত হচ্ছে 2.5, আচ্ছা 9টা 25 পয়সা হলে কত হচ্ছে আমাদের 2.25, আর 4টা 10 পয়সা হলে কত হচ্ছে দেখো 4টা 10 পয়সা হলে দাঁড়াচ্ছে আমাদের 0.40। আচ্ছা এইগুলিকে যদি আমরা এবার প্লাস করে নিই তাহলে দাঁড়াবে আমাদের 5.15 পয়সা, ঠিক আছে। আচ্ছা এবার যেহেতু আমাদের থলিতে মোট কয়েনের সংখ্যা বের করতে বলছে, তাহলে দেখো আমাদের তো থলিতে মোট 206 টাকা রয়েছে, তো ওটা উপরে বসাবো, আর নিচে হচ্ছে 5.15 যেটা আমাদের সমষ্টি বের হলো, উপরে হচ্ছে 206 লিখে নিলাম, ইন্টু আমাদেরকে বের করতে বলা আছে থলিতে মোট
কয়েনের সংখ্যা, তাহলে আমাদেরকে সমষ্টি করতে হবে এই 10 পয়সার আমাদের কয়েনের অনুপাতগুলি, 50 পয়সা, 25 পয়সা আর 10 পয়সার কয়েনের অনুপাতগুলি যেগুলো আছে 5:9:4, এগুলোকে আমরা সমষ্টি করে নিলাম। আচ্ছা, এইবার সমষ্টি করে আমাদের কত দাঁড়াচ্ছে দেখো, উপরে তো 206 ইন্টু, দেখো এই যে পয়েন্টের জন্য নিচে যে 5.15 আছে ওখানে পয়েন্ট তুলে দিয়ে পরে হচ্ছে দুটো সংখ্যা, ওই জন্য 100 নিয়ে নিলাম, ইন্টু 100, আর নিচে 515 ইন্টু এই যে 5 + 9 + 4 করলে কত 18 দাঁড়াচ্ছে। আচ্ছা, এবার এগুলোকে যদি আমরা কাটাকাটি করে নিই তাহলে আমাদের দাঁড়াবে কত 720 তাহলে এখানে থলিতে মোট কয়েনের সংখ্যা হচ্ছে 720টি। আমরা চলে যাচ্ছি চোর পুলিশের অঙ্কে। তো প্রথম অঙ্কে বলা আছে একটি চোর একটি দ্রব্য চুরি করে 12 কিমি প্রতি ঘন্টা গতিবেগে পালাতে শুরু করে। 4 ঘন্টা পরে একজন পুলিশ তার পেছনে ধাওয়া করে 20 কিমি পার ঘন্টা গতিবেগে। তবে পুলিশটি কতক্ষণে চোরটিকে ধরে ফেলবে? খুব সিম্পল অঙ্ক, দেখে নেব। তো এই ধরনের অঙ্ক কিন্তু খুব সহজ সূত্রের মাধ্যমে আমরা করে ফেলবো। এই ধরনের অঙ্ক যখনই আমরা পাবো তখনই এই সূত্রে ফেলবো যে চোরের গতিবেগ, প্রথমে আমরা লিখবো হচ্ছে চোরের গতিবেগ যত থাকবে সেটা ইন্টু সময়। আচ্ছা, ডিভাইড দেব চোরের গতিবেগ ইন্টু সময় ডিভাইড, নিচে হয়ে যাবে পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ। দেখো পুলিশের গতিবেগের সঙ্গে চোরের গতিবেগটা মাইনাস করে দিতে হবে। এই সূত্রে ফেলালে এই ধরনের যত অঙ্ক আছে সব কিন্তু হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, এই হিসেবে যদি দেখি তো চোরের গতিবেগ আমাদের কত ছিল, দেখো একটি চোর একটি দ্রব্য চুরি করে 12 কিমি পার ঘন্টা গতিবেগে পালাতে শুরু করে, তাহলে চোরের গতিবেগ 12। আচ্ছা, চোরের গতিবেগ 12 ইন্টু সময় দেওয়া আছে দেখো 4 ঘন্টা পর একজন পুলিশ তার পেছনে ধাওয়া করে 4, নিচে পুলিশের গতিবেগ কত 20 কিমি পার ঘন্টা মাইনাস চোরের গতিবেগ অর্থাৎ প্রথমেই ছিল 12। আচ্ছা, তাহলে 4 12 যা 48, নিচে হচ্ছে 20 থেকে 12 মাইনাস হলে 8, কাটাকাটি করলে আমাদের 6 বেরোবে। পুলিশটি 6 ঘন্টা পর চোরটিকে ধরে ফেলবে। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা আছে একজন চোর 10 কিমি পার ঘন্টা বেগে পালাতে শুরু করলো। 2 ঘন্টা পর একজন পুলিশ 12 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য ছুটতে লাগলো। যাত্রা শুরুর স্থান থেকে কত দূরে পুলিশটি চোরকে ধরে ফেলবে? তো চলে যাব অঙ্কে। তো এরকম যখনই থাকবে যে যাত্রা শুরুর স্থান থেকে কত দূরত্বে পুলিশটি চোরকে ধরবে, তো সেই ক্ষেত্রে আমাদের সূত্রটি এরকম দাঁড়াবে যে চোরের গতিবেগ ইন্টু সময়, আচ্ছা, ডিভাইড পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ, পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ। আচ্ছা, এর সাথে আমাদের আরেকটা জিনিস ইন্টু করতে হবে, এর সাথে ইন্টু করতে হবে শুরু থেকে যে শুরু করেছিল তার গতিবেগটা আমাদেরকে ইন্টু করতে হবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে। শুরু থেকে যে শুরু করেছিল অর্থাৎ কে, দেখো এই যে একজন পুলিশ যেটা বলছে যে এই 12 কিমি প্রতি ঘন্টা বেগে তাকে ধরার জন্য ছুটলো, এই গতিবেগটা। আচ্ছা, এই সূত্রে যদি আমরা ফেলি দেখতেই পাচ্ছি যে একজন চোর 10 কিমি প্রতি ঘন্টা গতিবেগে ছুটছে, অর্থাৎ চোরের গতিবেগ বেরোলো, ইন্টু সময়, সময় কত 2 ঘন্টা পর তাকে ধরার চেষ্টা করা হয়েছে, নিচে পুলিশের গতিবেগ 12 মাইনাস 10 চোরের গতিবেগ ইন্টু শুরু থেকে যে শুরু করেছিল অর্থাৎ 12। এগুলোকে যদি আমরা কাটাকাটি করি তাহলে 120 কিমি চলে আসবে, অর্থাৎ যাত্রা শুরুর স্থান থেকে 120 কিলোমিটার দূরত্বে পুলিশটি চোরটিকে ধরে ফেলেছিল। তো এই হচ্ছে অঙ্ক। পরের অঙ্ক চলে যাবো। পরের অঙ্ক দেখে নিচ্ছি। এক পুলিশ এক চোরকে 5 কিমি দূর থেকে দেখতে পায়। চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তার পেছনে ধাওয়া করে। চোর এবং পুলিশ যথাক্রমে 10 কিমি প্রতি ঘন্টা এবং 11 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দৌড়ায়। কত দূরে পুলিশ চোরটিকে ধরে ফেলবে? সেম টাইপের অঙ্ক দেখে নিচ্ছি। অর্থাৎ এখানে দেখো একটু আলাদা হবে, এখানে প্রথমে দিতে হবে কতটা এগিয়ে, ঠিক আছে, কতটা এগিয়ে বলতে থাকো পুলিশ চোরকে 5 কিমি দূর থেকে দেখতে পায়, অর্থাৎ চোর কিন্তু 5 কিমি এগিয়ে আছে, কতটা এগিয়ে এটা দিতে হবে আমাদের। নিচে পুলিশের গতিবেগ আর চোরের গতিবেগটাকে মাইনাস অর্থাৎ বিয়োগ করতে হবে, পুলিশের গতিবেগ মাইনাস চোরের গতিবেগ। এরপরে যেটা আমাদের আগের অঙ্ক দিয়েছিলাম শুরু থেকে যে শুরু করেছে তার গতিবেগটা। আচ্ছা, এবার এই অনুযায়ী আমাদের সংখ্যাগুলিকে এখানে ইনপুট করতে হবে। কত দূরে এগিয়ে, এখানে দেখো 5 কিমি দূর থেকে পুলিশ চোরকে দেখতে পায়, অর্থাৎ চোর কিন্তু 5 কিমি এগিয়ে আছে, 5 বাই পুলিশ আর চোরের গতিবেগটাকে আমরা যদি মাইনাস করি 11 মাইনাস 10 ইন্টু শুরু থেকে যে শুরু করেছে সেটা কি 11 কিমি প্রতি ঘন্টা পুলিশের গতিবেগটা,
অর্থাৎ এটাই যদি আমরা কাটাকাটি করি তাহলে দাঁড়াবে, নিচে তো 11 - 10 1, এদিকে 11 × 5 হবে 55 কিলোমিটার, এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে। পরের অঙ্কে বলা আছে রাম 4 কিমি প্রতি ঘন্টা গতিবেগে হাঁটতে শুরু করে এবং 4 ঘন্টা পর শ্যাম সাইকেল নিয়ে 10 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে তার পিছনে যায়। শুরুর স্থান থেকে কত দূরে শ্যাম রামকে ধরবে? তো অঙ্কে চলে যাচ্ছি ডিরেক্টলি। এইখানে আমরা যে সূত্রটিকে আমরা কাজে লাগাবো সেটি হচ্ছে রাম বা প্রথম পলাতক যে আছে তার গতিবেগটা, রাম বা প্রথম পলাতকের গতিবেগ, এর সাথে আমরা করব কি ইনটু সময়। আচ্ছা, ইনটু সময় ডিভাইড রামের গতিবেগ মাইনাস শ্যামের গতিবেগ, অর্থাৎ রাম মাইনাস শ্যাম। এই সিম্পল সূত্রতেই আমাদের কিন্তু অঙ্কটা বের হয়ে যাবে যে এরকম যখন থাকবে শুরুর স্থান থেকে কত দূরে শ্যাম রামকে ধরবে, তাহলে 4 × 4 বের হয়ে গেল, কারণ রামের হচ্ছে গতিবেগ ছিল 4 আর 4 ঘন্টা পর শ্যাম সাইকেল নিয়ে বের হয়েছিল, তাহলে 4 × 4 নিচে হচ্ছে কি 10 - 4 × 10, কাটাকাটি করলে আমাদের উপরে 4 × 4 16, নিচে 6, এর সঙ্গে আছে ইন্টু 10, তাহলে কাটাকাটি যদি করি 2 × 3 = 6, 2 × 5 = 10, উপরে হচ্ছে 80, নিচে 3, তাহলে 80/3, এটাই হচ্ছে অ্যান্সার কিলোমিটার। অর্থাৎ শুরুর স্থান থেকে 80/3 কিলোমিটার দূরে শ্যাম রামকে ধরে ফেলবে। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা আছে এক চোর একটি দ্রব্য চুরি করে 20 কিলোমিটার/ঘন্টা গতিবেগে পালাতে শুরু করে। 1 ঘন্টা পর একজন পুলিশ তার পেছনে ধাওয়া করে 30 কিমি/ঘন্টা গতিতে। পুলিশটি কতক্ষণে চোরকে ধরে ফেলবে? তো খুব সিম্পল অঙ্ক, ডিরেক্টলি চলে যাব। অর্থাৎ সেম সূত্রে ফেলবো আমরা যে কত 20, এটা হচ্ছে আমাদের চোরের গতিবেগ ইন্টু সময় বাই চোরের গতিবেগ মাইনাস পুলিশের গতিবেগ, পুলিশের গতিবেগ হচ্ছে কত 30, কাটাকাটি করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। উপরে 20, নিচে 20 - 30 হচ্ছে 10, 0 0 কাটা গেল, এবার উপরে আছে 2 আওয়ার, অর্থাৎ পুলিশটি 2 ঘন্টা পর চোরকে ধরে ফেলবে, এই হচ্ছে অঙ্ক। পরের অঙ্ক চলে যাব। পরের অঙ্ক চলে যাচ্ছি, বলা আছে কোনো স্থানে 20 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল, সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হয় তবে লোকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো এই অঙ্কটি আমরা খুব সুন্দর সূত্রের সাহায্যেই করে নেব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি অঙ্কে। তো যে সূত্রটি আমরা দেব সেটি হচ্ছে সময় দুটির গতিবেগ, অর্থাৎ যে সময় দুটি বলা আছে 20 মিনিট আর 18 মিনিট 45 সেকেন্ড, এই দুটির সময়ের আমরা বিয়োগফল বের করে নেব আর নিচে ডিভাইড দিয়ে লিখব যত মিনিট অন্তর শুনতে পায়, অর্থাৎ যত মিনিট অন্তর বলতে দেখো 18 মিনিট 45 সেকেন্ড দেওয়াই আছে অন্তর শুনতে পায়, এটি দিতে হবে যত মিনিট অন্তর শুনতে পায় বা শোনে। এর সাথে আমাদেরকে একটা জিনিস ইন্টু করতে হবে, সেটা হচ্ছে সেকেন্ডে কত যায়। দেখো এটি দেওয়া আছে যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার হয়, অর্থাৎ সেটি আমাদেরকে কিন্তু ইন্টু করে দিতে হবে। এই হিসাবগুলি যদি আমরা ইনপুট করি এখানে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। দেখো সময়ের বিয়োগফলটা যদি করি 20 মিনিট থেকে 18 মিনিট 45 সেকেন্ড বিয়োগ করলে আমাদের 1 মিনিট 15 সেকেন্ড আসছে। নিচে আমরা দেবো যত মিনিট অন্তর শোনে, তো দেওয়া আছে 300, যত মিনিট অন্তর শোনে 18 মিনিট 45 সেকেন্ড অন্তর শুনতে পায়, এটি দিলাম। ইনটু এর সাথে করতে হবে আমাদের যে এই 375, যে শব্দের গতিবেগ সেকেন্ডে 375 মিটার, সেটি দিতে হবে। এবার যদি কাটাকাটি করি তাহলে আমাদের কিন্তু খুব সহজে বেড়ে যাবে। উপরে দেখো 1 মিনিট 15 সেকেন্ডকে সেকেন্ডে করে নিলে 75 সেকেন্ড হচ্ছে, আর নিচে 18 মিনিট 45 সেকেন্ডকে যদি সেকেন্ডে করে নিই তাহলে 1125 সেকেন্ড হচ্ছে, ইনটু 375। কাটাকাটি যদি করি, কাটাকাটি করলে আমাদের এটা বের হয়ে যাবে 25 মিটার/সেকেন্ড। আচ্ছা, এবার এই 25-এর সঙ্গে এই 18/5 আমাদেরকে কিন্তু করতে হবে, কারণ এটাকে কিলোমিটার/আওয়ারে আমাদেরকে অ্যান্সারটা চাইছে। তো কিলোমিটার/আওয়ারে বের করার জন্য আমাদের 18/5 দিয়ে কিন্তু গুণ করতে হয়, করলে আমাদের বের হয়ে যাবে 90 কিলোমিটার/আওয়ার। এই হচ্ছে খুব সিম্পল অঙ্ক। তো পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে বলা আছে কোনো স্থানে 10 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছিল,
সেই দিকে যাওয়ার সময় এক ব্যক্তি 9 মিনিট 30 সেকেন্ড অন্তর শব্দ শুনতে পাচ্ছিল। যদি শব্দের গতিবেগ সেকেন্ডে 380 মিটার হয় তবে লোকটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার? তো খুব সিম্পল অঙ্ক, আগের সূত্র অনুযায়ী হবে। তো ডিরেক্টলি চলে যাচ্ছি, ওপরের সময় দুটির বিয়োগফল দিতে হবে, অর্থাৎ 10 মিনিট থেকে যদি 9 মিনিট 30 সেকেন্ড আমরা মাইনাস করি তাহলে সেটা বের হবে। নিচে ডিভাইড দিয়ে লিখতে হবে যত মিনিট অন্তর অন্তর শুনতে পায়। তো কত মিনিট অন্তর শুনতে পায়? 9 মিনিট অন্তর অন্তর, কিন্তু 9 মিনিট 30 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু শুনতে পাচ্ছিল। ইন্টু আমাদের এখানে দিতে হবে সেকেন্ডে কত যায়। তো সেকেন্ডে 380 মিটার তার হচ্ছে গতিবেগ সেকেন্ডে 380। এটা মাইনাস করলে 10 থেকে 9 মিনিট 30 সেকেন্ড মাইনাস করলে হচ্ছে 30 সেকেন্ড। নিচে 9 মিনিট 30 সেকেন্ডকে সেকেন্ডে করে নিলে 570 সেকেন্ড ইন্টু 380, 0 কাটা চলে গেল। এদিকে 19 দিয়ে কাটছি, 19 2 যা 38 আর 19 3 যা হচ্ছে 57, 3 1 যা 3, 3 10 যা 30। এখানে অ্যান্সার বের হয়ে যাচ্ছে আমাদের 10 2 যা 20 কিলোমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার সেকেন্ডকে এবার আমরা কিলোমিটার পার আওয়ারে যদি করতে চাই, মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ারে যদি করতে চাই তাহলে 18/5 দিয়ে আমাদের কিন্তু মাল্টিপ্লাই করতে হবে। আচ্ছা, 5 1 যা 5, 5 4 যা 20, 4 18 যা 72। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু বের হয়ে গেল যে লোকটির গতিবেগ ঘন্টায় 72 কিলোমিটার পার আওয়ার। তো পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলা আছে ডিপো থেকে 15 মিনিট অন্তর বাস ছেড়ে ঘন্টায় 16 কিমি বেগে চলতে থাকে। বিপরীত দিক থেকে রওনা হয়ে এক ব্যক্তি 12 মিনিট পরে পরে ওই বাসগুলিকে অতিক্রম করতে লাগলো। ওই ব্যক্তির গতিবেগ কত? তো অর্থাৎ এখানে সময় দুটির বিয়োগফল যদি দিই তাহলে 15 মিনিট মাইনাস 12 মিনিট। আচ্ছা, নিচে যত মিনিট অন্তর শুনতে পায় তাহলে কত? 12 মিনিট অন্তর অন্তর শুনতে পায় ইন্টু 16, যেটা হচ্ছে সেকেন্ডে কত যায়? সেকেন্ডে হচ্ছে ওই 16 কিমি বেগে চলতে থাকে। এটাকে দেখো, উপরে হচ্ছে 15 থেকে 12 গেলে 3, নিচে 12 ইন্টু 16 কাটাকাটি করলে দাঁড়াচ্ছে কত? কাটাকাটি করলে দাঁড়াচ্ছে হচ্ছে 4 কিমি পার আওয়ার গতিবেগ বের হয়ে গেল ওই ব্যক্তির গতিবেগ। পর আমরা বাদরের অঙ্কে চলে যাব। তো অঙ্কে দেওয়া আছে একটি বাদর একটি লোহার রডে 1 মিনিটে 12 মিটার উপরে উঠতে পারে এবং পরের মিনিটে 5 মিটার নিচে নেমে যায়। যদি লোহার রডটি 68 মিটার উঁচু হয় তবে বাদরটির কত সময় লাগবে শীর্ষে পৌঁছতে? তো এটি আমরা সূত্রের সাহায্যে করে নেব। তো এটি যে সূত্রের সাহায্যে করতে হবে সেটা হচ্ছে টোটাল যতটা হচ্ছে উচ্চতা আছে সেটা মাইনাস যতটা উঠতে পারে। কতটা উঠতে পারে? এই যে দেওয়াই আছে 12 মিটার উপরে উঠতে পারে 1 মিনিটে, সেটা দিতে হবে। আচ্ছা, যতটা উঠতে পারে। নিচে বাই দিয়ে আমরা দেব ওঠা মাইনাস নামা, যে কতটা উঠতে পারে আর তৎক্ষণাৎ কতটা নিচে নেমে যায়। এটা দেব ওঠা মাইনাস নামা। এর সাথে সূত্র অনুযায়ী যেটা দেওয়া আছে ইন্টু 2 + 1, এটা কিন্তু সূত্রের মধ্যেই পড়ছে। এই গোটাটা একটা সূত্র এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে। তো এই অনুযায়ী আমাদের সংখ্যাগুলো পুট করতে হবে। 68 লোহার রডটির টোটাল উচ্চতা, -12 যতটা উঠতে পারে 12 মিটার উঠতে পারে 1 মিনিটে, নিচে যতটা উঠতে পারে মাইনাস যতটা নেমে যায় 5 মিটার নেমে যায়। আচ্ছা, এটা যদি করে নিই আমরা তাহলে উপরে হচ্ছে 56 আর নিচে মাইনাস করলে কত হচ্ছে 7 ইন্টু যেটাকে করেই নিই আমরা 8 বেরোলো, 7 1 7, 7 8 56। 8-এর সাথে এবার কত কী করতে হবে দেখো, 8 × 2 + 1, তাই তো সূত্র অনুযায়ী ইন্টু 2 + 1, তাহলে 8 2 যা কত হচ্ছে 16 + 1 17, তাহলে 17 মিনিট, অর্থাৎ বাদরটির 17 মিনিট সময় লাগবে শীর্ষে পৌঁছতে। তো এই হচ্ছে অঙ্ক। পরের অঙ্কে চলে যাচ্ছি। পরের অঙ্কে বলা আছে একটি বাদর একটি লোহার রডে 1 মিনিটে 3 মিটার উপরে উঠতে পারে এবং পরের মিনিটে 2 মিটার নিচে নেমে যায়। যদি লোহার রডটি 12 মিটার উঁচু হয় তবে বাদরটির কত সময় লাগবে শীর্ষে পৌঁছতে? তো খুব ইজি অঙ্ক করে নেব। অর্থাৎ আগের সূত্র অনুযায়ী করব যে টোটাল যতটা উচ্চতা আছে 12 মিটার দেখতে পাচ্ছি আমরা লোহার রডটির উচ্চতা, মাইনাস হচ্ছে 3 যতটা উঠতে পারে 3 মিটার উঠতে পারে, আর নিচে হচ্ছে যতটা উঠতে পারে মাইনাস যতটা নামতে পারে। আচ্ছা, ইন্টু যেটা দেওয়া আছে 2 + 1, এটা হচ্ছে সূত্র। তো এই হিসাবে যদি করি উপরে হচ্ছে 9, 12 থেকে 3 গেলে আর নিচে 1 ইন্টু 2 + 1। আচ্ছা,
এটিকে যদি করি আমরা তাহলে কত, যেহেতু ওয়ানের কোনো ভ্যালু নেই, আচ্ছা 9 2 যা 18 প্লাস 1 হচ্ছে 19 মিনিট তাহলে সময় লাগবে শীর্ষে পৌঁছতে বাঁদরটির। তো এই হচ্ছে অঙ্ক। পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্কে দেওয়া আছে একটি বাঁদর একটি লোহার রডে 1 মিনিটে 3 মিটার উপরে উঠতে পারে এবং পরের মিনিটে 1 মিটার নিচে নেমে যায়। যদি লোহার রডটি 12 মিটার উঁচু হয় তবে বাঁদরটির কত সময় লাগবে শীর্ষে পৌঁছতে? তো এই অঙ্কটি করে নেব। অর্থাৎ বাঁদরটি কিন্তু 3 মিটার উপরে উঠছে 1 মিনিটে, দেখো 3 মিটার উপরে উঠছে, আবার কিন্তু পরের মিনিটেই কিন্তু ও 1 মিটার নিচে নেমে যাচ্ছে। অর্থাৎ ওর টোটাল কতটা উঠছে এটা যদি আমরা বের করতে যাই তাহলে 3 - 1 করতে হবে। 3 - 1 ইকুয়ালস টু 2, তাহলে ও কিন্তু 2 মিটারই উপরে উঠতে পারছে। আচ্ছা, এবার দেখো লোহার রডটি 12 মিটার উঁচু, ঠিক আছে, তাহলে 12 মিটার উঁচু, তাহলে এখানে সূত্র অনুযায়ী একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা দেখো এই 2 দিয়ে যেটা বের হলো 2 মিটার উপরে উঠতে পারে, এটা দিয়ে টোটাল যে 12 মিটার সেটাকে আমরা ডিভাইড করব। আর এই ক্ষেত্রে যে ডিভাইডটা করবো সেটা কিন্তু ভাগশেষ আমাদের দরকার, মিলিয়ে দিলে চলবে না। 2 5 যা 10, নিচে থাকলো 2, এটাকে কিন্তু আমরা পয়েন্ট দিয়ে মেলাবো না। এই ভাগশেষটা আমাদের কিন্তু লাগবে, এই 5টা কিন্তু আমাদের দরকার। 5 ইন্টু 2 প্লাস 2/3, যেটা মানে উঠতে পারে আর কি, 3 মিটারের মধ্যে 2 মিটার উঠতে পারে। আচ্ছা, 5 2 যা 10 মিনিট প্লাস 2/3 ইন্টু 60, কারণ এটাকে আমরা এই যেহেতু হচ্ছে সেকেন্ডে করবো সেই জন্য কাটাকাটি যদি করি এখানে, তাহলে এদিকে 10 মিনিট আর ওখানে উপরে 220 যা 40 সেকেন্ড, 10 মিনিট 40 সেকেন্ড আমাদের দাঁড়াচ্ছে যে বাঁদরটির কত সময় লাগবে শীর্ষে পৌঁছতে। 10 মিনিট 40 সেকেন্ড। খুব সিম্পল অঙ্ক।